আমি দরজা খুলেই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আলিফা। আলিফা, তুই মেহেদি না? তোর এই কী পরিবর্তন, চিনতেই পারছি না। ক্ষেত থেকে স্মার্ট হয়ে গেলি কিভাবে? তোর দিক থেকে চোখ সরাতেই পারছি না। আমি আপনার চোখ সরাতে হবে না, আমি সরে যাচ্ছি। সরেন, আমাকে ভেতরে ঢুকতে দেন। আলিফা, আচ্ছা ভেতরে আয়। বল তো তুই স্মার্ট হয়েছিস কিভাবে? আগে তো আনস্মার্ট খ্যাত ছিলে। আমি শুনেন, আমি আগে কেমন ছিলাম সেটা আমি ভুলে গিয়েছি। আর আপনি আমাকে আমার অসুন্দর আর স্মার্ট লুকের জন্য কম ছোট করেন নাই, এখন আর পারবেন না। মানুষ চাইলেই যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, আর পরিবর্তন এর কারণটা আজীবন মনে রাখে। আমিও মনে রেখে দিয়েছি আমাকে কতটা অপদস্থ করা হয়েছে, তা ভুলবো না কখনো। আর এখন থেকে দেখবেন কিভাবে আমার ভালোবাসাও পরিবর্তন হয়ে যায়। আলিফা, আরে তোর পরিবর্তনে আমার কিছু আসে যায় না বুঝলি, কারণ আমি আমার ডাক্তারকে ভালোবাসি। আম্মু, বৌমা, তোমরা দুজনে কিসের আলাপ করছো? আরে মেহেদি, তোর এত পরিবর্তন কিভাবে? আমি কত বলেছি নিজেকে পরিবর্তন করতে, করিসনি। আর এখন বইয়ের ভালোবাসা পেয়ে এত পরিবর্তন? আলিফা, এমনি হানিমুন নিয়ে আলোচনা করছিলাম মা। আমি মনে মনে কত বড় মিথ্যেটা বলল ডাইনিটা। আর আমারও যে কত ভালোবাসা পেয়ে নাকি এমন পরিবর্তন। সত্য কথা যদি জানতো মা অনেক বেশি কষ্ট পেত। যাই হোক, এবার বাস্তবে ফিরে আসা যাক। মা, বিয়ের পর সবাই পরিবর্তন হয়, তাই আমিও হলাম। তাছাড়া আমার বউ যে সুন্দরী, ওর সাথে মানানোর জন্য আমাকে তো একটু পরিবর্তন হতেই হবে, তাই না? তাছাড়া ও তো আশা থাকতে পারে যে ওর স্বামী অনেক স্মার্ট হবে, তাই সব কিছু ভেবে এই পরিবর্তন। আম্মু, বাহ, ভালো লাগলো তোর কথা শুনে। তুই বুঝতে পারছিস তোর বউকে। আচ্ছা, এখন আয় বাবা, খেয়ে বিশ্রাম কর। আমি আচ্ছা আম্মু, আমরা ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে এলাম। আলিফা, শোন, আজকে চাইলেই তুই বিছানায় থাকতে পারিস, অসুবিধা নেই। আমি তার আর কোনো দরকার নেই। আমার কোনো চাওয়া নেই, সকল চাওয়া পাওয়াকে মাটি দিয়ে দিছি। আমি চাই না কারোর সাথে ঘুমাতে। আলিফা, নিজে থেকে বললাম তো, তাই দাম দিলি না। ওকে, যা ফ্লোরেই ঘুমা। আমি জি, আপনি বিছানায় আরাম করে নির্ভয়ে ঘুমান, আমি ফ্লোরেই ঘুমাবো। আলিফা, ওকে, গুড নাইট। আমি দরদ দেখাতে আসছে আমাকে, চাই না কেউ আমার প্রতি দরদ দেখাক। নিজ তো আরাম করে ঘুমাচ্ছে, কষ্ট হচ্ছে আমার। নিজের বাড়ি আর নিজের কেনা বিছানা রেখে ফ্লোরে ঘুমাতে হয়, একেই বলে কপালের নাম গোপাল। যাই হোক, ঘুমিয়ে পড়ি। সকালবেলা। আলিফা, এই মেহেদি, ঘুম থেকে উঠবে না? সকাল হয়ে গেছে তো। আমি ঘুম ঘুম চোখে, ঘুম ভাবে কি হয়েছে? হ্যাঁ, কেবলই তো ঘুমিয়েছি, বিরক্তি করবেন না, যান। আর চোখে পড়িকে দেখে নিলাম, ভেজা খোলা চুলে ঘেরানে আমি মাতাল হয়ে যাচ্ছি। অপরূপ সুন্দর লাগছে ওকে। দূর, কী ভাবছি সব, ওকে নিয়ে এত ভেবে লাভ নেই। এখন ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে সরাসরি নাস্তা করতে চলে গেলাম। আমার সামনে বসছে আলিফা। আমায় খাওয়ার পাশাপাশি ওকেও দেখছি, বিষয়টা বুঝতে পেরে। আলিফা, এই খাবারের সময় অন্যদিকে তাকাতে নেই, খেয়ে ওঠো। আমি মার সাথেই, তাই আজ বউ ভালোবেসে সুন্দর করে একটা কথা বলবো। এতদিনের বিবাহিত জীবন অতিবাহিত করার পর মাকে দেখানোর জন্য বলা হলেও এতেই আমি ভালোবাসা খুঁজে নিয়েছি। খাওয়া শেষে মা বলল, আম্মু, তোমরা সব কিছু গুছিয়ে ফেলো, আজ বিকেলেই তোমাদের হানিমুনের ফ্লাইট। আলিফা, ওয়াও মা, এটা তো খুশির কথা। আমি এক্ষুনি যাচ্ছি সব কিছু গুছাতে। এই,
তুমিও আসো, আমাকে হেল্প করবে, আমাকে উদ্দেশ্য করে বলল। আমি, আচ্ছা চলো। মনে মনে ভাবছি, বউটা এত ভালো হলো কেমনে? আজ ওর কথাতে শুধু ভালোবাসা লেগে আছে। যাই হোক, আমাদের সব কিছু গোছানো শেষ। আমরা এখন রেডি হয়ে বের হব। আমাদের সাথে আম্মুও যাবে, আমাদের এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসবে, সাথে ফ্রেন্ডরাও আছে। অবশেষে 1 ঘন্টা পর আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আম্মু, এই নে বাবা তোদের দুজনের টিকিট, সাবধানে রাখ, আর গিয়ে পৌঁছালেই জানাবি। আমি, আচ্ছা মা, আমাদের জন্য দোয়া করবে। বন্ধুরা, সাবধানে যাস, আর কোনো দরকার পড়লে জানাতে ভুলবি না। আর হানিমুন থেকে আসার সময় সুখবরটা নিয়ে আসবে। আমি, আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো। আর মা, তুমি নিজের প্রতি খেয়াল রাখবে, ঠিকমতো ওষুধগুলো খাবে। কোনো কিছু দরকার হলে আমার বন্ধুদের বলবে। আর শুনো বন্ধু, তোরাও ভালো থাকিস আর দোয়া করিস। এই বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা দুজনে প্লেনে আমাদের সিটে গিয়ে বসলাম। আলিফা, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে, আমার দেখে সহ্য হচ্ছে না। তুমি জানালার পাশে এসে বসো। আমি, হুট করে আমার প্রতি এত প্রেম কোথা থেকে আসলো? আর ওরা তাকাতেই আপনি তো আমাকে মানেন না আপনার স্বামী হিসাবে। আলিফা, এটি বুঝবে না তুমি। একটা মেয়ে একটি ছেলেকে ভালো না বাসলেও সেই ছেলের সাথে অন্য মেয়েকে সহ্য করতে পারে না। আর হ্যাঁ, তুমি এখন থেকে আমাকে আর আপনি করে না, তুমি করে বলবে, না হলে সবাই ভাববে আমাদের মাঝে কোনো ঝামেলা আছে। আমি, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেন তাই হবে। আলিফা, আপনি যা বলেন মানে কি? হ্যাঁ, তুমি বলবা। আমি, ওকে, তুমি যা বলো। তারপর প্লেন উঠতে শুরু করলো। এদিকে এক সুন্দরী এয়ার হোস্টেস এসে আমাকে বলল, এয়ার হোস্টেস, এই যে শুনুন, আপনি তো মা মেহেদি, আর উনি আপনার স্ত্রী আলিফা সোহাব। আমি, হ্যাঁ, কি বলবেন বলেন। আলিফাকে দেখিয়ে সুন্দর করে বললাম, আলিফা তো জলে পুড়ে মরছে, আমার অনেক ভালো লাগছে। এয়ার হোস্টেস, জি, আপনারা আপনাদের সিট বেল্ট লাগান, আর এই যে আপনাদের নাস্তা খেয়ে নিন, আর যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। একটা কথা, আপনাকে অনেক স্মার্ট লাগছে। আমি, ওকে ঠিক আছে, আমি প্রয়োজনে আপনাকে ডাকবো। এদিকে বউ তো জ্বলতেছে আগুনের মতো। আলিফা, এই কুত্তা হারামি, এয়ার হোস্টেসের সাথে তুই আর কোনো কথা বলবি না। যা বলার আমি বলবো, কথাটা মনে থাকে যেন। আমি আমি ওরে রাগানোর জন্য এয়ার হোস্টেসকে ডাক দিতে যাব, যখন তখনই আমাকে ধরে। পার্ট 6। আলিফা আমাকে অমনি ধরে বলল, আলিফা, এই কুত্তা, তোকে না কেবলই বললাম তুই ওই মেয়েকে ডাকবি না, তাহলে কেন ডাকলি? আমার কথা কি মাথায় ঢোকেনি, নাকি মেরে ঢুকাতে হবে? আমি, এই ছাড়ো না, সবাই দেখছে, সবাই কি বলবে বলো তো? ছেড়ে দাও, তোমার স্বামীর মান সম্মান তুমি কি ক্ষুণ্ণ করতে চাও? আলিফা, দেখার দেখুক, আমি আমার জুনিয়র স্বামীকে শাসন করব। এতে কার কি? হ্যাঁ, একদম চুপচাপ বসে থাকবে, কারো সাথে কথা বলা তো দূরে থাক, তাকাবেও না। আমি, আচ্ছা জো হুকুম মহারানী, আমি আর কারো দিকে তাকাবো না, শুধু আমার এই পরীর দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো, আর তোমার রূপের মুগ্ধতায় নিজেকে ডুবিয়ে নিব। আলিফা, এই যা তো, দুষ্টু, এভাবে বলবে না, আমার লজ্জা লাগে, আর পরে তোমার প্রেমে পড়ে যাব। আমি ওর হাতটা ধরে বললাম, সমস্যা নাই, তোর স্বামীর প্রেমেই তো স্ত্রী পড়বেই। আলিফা, কিন্তু আমি যে ডাক্তারকে ভালোবাসি, ওরে ভুলতে পারবো না আমি। আমি আমি তোমাকে এত বেশি ভালোবাসা দিব যে তুমি ডাক্তারকে ভুলে গিয়ে আমার ভালোবাসায় ডুব দিতে চাইবে। আলিফা, আচ্ছা দুষ্টু,
এখন চুপ করে বসো। এয়ার হোস্টেস আপু, দয়া করে একটু এদিকে আসবেন। এয়ার হোস্টেস: জি ম্যাম, বলুন। আলিফা: আপনি এখান থেকে যা কথা বলার আমার সাথে বলবেন, আমার স্বামীর সাথে কোনো কথা বলতে হবে না। এয়ার হোস্টেস: কিন্তু আপু। আলিফা: কোনো কিন্তু নেই, আমি যা বলছি তাই করবেন, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এয়ার হোস্টেস: আচ্ছা ম্যাম, ঠিক আছে। আমি: তুমি এভাবে না বললেও পারতে। আলিফা: আমি কিভাবে বলবো না বলবো সেটা তোমায় বলে দিতে হবে না, চুপ করে বসে থাকো আমার দিকে তাকিয়ে। আমি: আচ্ছা বউ, ব্যাপারটা বুঝছি না, ওকে প্রেমে পড়লো আমার? হঠাৎ করে এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যাই হোক, আমি এত কিছু ভাবতে পারবো না, বরং ওর দিকে তাকিয়ে ওর রূপের মুগ্ধতায় ডুবে যাই। অন্তঃপর 3 ঘন্টা শেষে প্লেন অবতরণ করলো। আলিফা: এই আমার হাত ধরে নিয়ে নামবে। আলিফা: এই আমার হাত ধরে নিয়ে নামবে, একা একা চলে যাচ্ছে বউকে রেখে, কত বড় কলিজা। আমি: আচ্ছা আসো। তারপর আমরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা বাড়ির রিসর্টে কাছাকাছি একটি হোটেলে গিয়ে উঠি। হোটেলটি খুব নিরিবিলি জায়গা, সমুদ্রের সাথে, তাই বারান্দা থেকে সমুদ্রের ঢেউটা উপভোগ করা যায়। আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আর আজ সমুদ্র সৈকত যায়নি। এসে বাসায় ফোন দিয়ে আম্মুকে বন্ধুদের জানিয়ে বারান্দায় বসে সমুদ্র তীরে আছড়ে পড়া ঢেউ আর সমুদ্রের ঢেউটা উপভোগ করছে। এমতো অবস্থায় আলিফা: এই আর কতক্ষণ বসে থাকবে? আসো, ডিনার করে এসে গল্প করব। আমি: ওকে চলো। তারপর দুজনে একসাথে হাতে হাত মিলিয়ে চলে গেলাম ডিনার করতে। ডিনার শেষ করে দুজন 2 কাপ কফি নিয়ে বারান্দায় বসে সমুদ্রের মনোরম পরিবেশটা উপভোগ করতেছি। আলিফা: দেখছো সমুদ্র কত সুন্দর? কালকে আমরা ব্রেকফাস্ট করে সৈকতে চলে যাব। আমি: আচ্ছা বউ, যাব। তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার চোখের ল্যাপটানো কাজল, দ্বিগল কালো কেশ, ঠোঁটের নিচে তিল আমাকে কিল করে নিচ্ছে। তোমার চুলের ঘ্রাণে আমি মাতাল হয়ে যাচ্ছি। আমার ইচ্ছে করছে আজ তোমার মাঝে ডুবে যেতে। আলিফা: ইস, এভাবে বলিও না। আসো, আজ তোমাকে আমি আমার করে নিব। আমি: আজ আমার খুব ভালো লাগছে, আজ আমি আমার বউকে ভালোবাসি একদম কাছ থেকে উপভোগ করব। তারপর সোজা চলে গেলাম বেডরুমে। আলিফা: আসো, কাছে আসো। আমি মাতাল হয়ে ওর নেশায় ডুবে যাওয়ার জন্য কাছে চলে গেলাম, একদম কাছে। ওর নিঃশ্বাস আমার মুখে আর আমার নিঃশ্বাস ওর মুখের উপর পড়ছে। আলিফা: এই সরো, কিছু হবে না। আমার পাশে চুপ করে ঘুমিয়ে পড়বে, কোনো দুষ্টামি নয়। আমি: ধ্যাত, ভাল লাগে না, এই সময় কেউ এমন কথা বলে। নিজেই বললো ওর করে নিবে, এখন আবার নিজেই বলে কি না কিছু হবে না। এটা কেমন ভালোবাসা? ধ্যাত, ভাল লাগে না। ঘুমিয়ে পড়ি, যা হবার কাল হবে। সকালে ওর চিমটে খেয়ে ঘুম শেষ। আলিফা: ওই ওঠো, ফ্রেশ হয়ে নাস্তা করে বিচে যাব। আমি: আচ্ছা, আমি আসছি। ফ্রেশ হয়ে আর এত জোরে কেউ চিমটি দেয় নাকি? অনেক লাগছে। আলিফা: এইটুকুতে লাগছে, আরও ব্যথা অপেক্ষা করতেছে। জাস্ট ওয়েট মেহেদি, জাস্ট ওয়েট, আসতে বলল। আমি: কি বিড়বিড় করতেছো? আলিফা: কিছু না, ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে বালির একটি কফি শপে গেলাম। এখানে অনেক ভালো কফি পাওয়া যায়, বিশ্বের সেরা মানের কফি, এবং এখান থেকে এগুলো সাপ্লাই দেওয়া হয়। আর এই কফি এক জাতের পচা মাছের থেকে বানানো হয়। এটি শুনে আমার আর কফি খেতে ইচ্ছে করছে না, তবুও এখানে আসছি, আর এখানে নামকরা কফি না খাইলে তো হবে না। তারপর দুজনে কফি খেয়ে বিচের দিকে রওনা দিলাম। আলিফা:
দেখছো বীজটা কত সুন্দর, পানি একদম ফ্রেশ, নিচের বালি দেখা যাচ্ছে এত পরিষ্কার। এই চলো না, একটু দুজনে ভিজে গোসল করে যাই। আমি, না এখানে না, এখানে সবচেয়ে আকর্ষণীয় পিঙ্ক বিচে গিয়ে ভিজবো। আলিফা, আচ্ছা চলো, তাহলে আমরা পিঙ্ক বিচে যাই। আমি, তারপর আমরা একটা স্প্রে বোর্ডে করে পিঙ্ক বিচে গেলাম। আলিফা, ওয়াও জোস, কত সুন্দর বীজ, একদম পিঙ্ক। আমি, আর এই জন্য এই বীচের নাম পিঙ্ক বীচ। আলিফা, ওকে চলো, সুইম কস্টিউম পরে আমরা সাঁতার কাটবো। আমি, ওকে। তারপর দুজনে সুইম কস্টিউম পরে পানিতে নেমে পড়লাম। আলিফা, অনেক ভালো লাগছে আমার আজকে। এই চলো না, আমরা ওই পাশে যাই। ওই পাশে মানুষ আছে, ওই পাশে কেউ নাই। নিশ্চয় ওই পাশে পানি আরও বেশি পরিষ্কার। আমি, আচ্ছা চলো। আমরাই শুধু, আর কেউ নাই এখানে। সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে বিচে, ভিউটা জোস, আর সাথে সুন্দরী বউ, সব মিলিয়ে নিজেকে সিনেমার হিরো মনে হচ্ছে। আলিফা, এই আমি একটু ঝিনুক কুড়াবো, আমার অনেক শখ এটি। আমি, আচ্ছা যাও। আমি সাঁতার কাটতে লাগলাম। থাকতে থাকতে হুট করে একটা বড় ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে তীরে ফেললো। তারপর আমি মাথা উঁচু করে দেখি 5জন বকাটে গুন্ডা টাইপের লোক আমার সামনে দাঁড়িয়ে। আমি উঠে যেতেই লাগলেই একজন কাঁধে হাত রেখে বলে, বকাটে কোথায় যাবেন ভাই? আমি, আমার বউকে নিয়ে এখন হোটেলে ফিরব। কেন জানি তাদের আমরা সুবিধার মনে হচ্ছে না, তাই চলে যেতে চাইলাম। বকাটে ভাই, আপনি মনে হয় ভুলে গেছেন, এখানে কেউ আসলে আর ফিরে যেতে পারে না। আমি, কথাটা শুনেই আমার গা শিউরে উঠে। চুপসে যাওয়া কণ্ঠে বললাম, কি বলছেন? ভাই, যেতে পারবো না কেন? আসছি যখন তখন যেতেও পারবো। বকাটে সিগারেটে জোরে টান দিয়ে আমার মুখে ধোঁয়া ফু দিয়ে বলল, এই বীজ পিঙ্ক বীজ হলেও আজ তোর জন্য এই বীজ ডেড বীজ। আমি, বুঝতে আর দেরি হলো না, এরা গুন্ডা, আমাকে মেরে হয়তো আমার বউকে নিয়ে চলে যাবে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখি আলিফা কোথাও নেই। আমি অনেক ভয় পেয়ে যাই। আমি পালানোর চেষ্টা করার আগেই হায়নার দল আমার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রাণপণে চেষ্টা করলাম নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু পেরে উঠলাম না 5জনের সাথে। অনেকক্ষণ মারার পর তারা ভাবছে আমি মরে গিয়েছি। তাই বকাটে গুন্ডাদের লিডার কারে যেন ফোন দিয়ে আসতে বলো। কিছুক্ষণ পর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আলিফা একটি লোকের সাথে হাসতে হাসতে ওই গুন্ডাদের কাছে আসলো। লোকটি আর কেউ না, আলিফার প্রেমিক, ডাক্তার নিলয়। ডোন্ট মাইন্ড, আমার ফ্রেন্ডের নাম নিলয়। নিলয়, কাজ খতম হয়েছে? বকাটে, হ্যাঁ বস, আপনি যেভাবে বলছেন সেভাবেই করছি। আলিফা, আহারে বেচারা, কি ভয়ঙ্কর মৃত্যুটাই না দেখতে হলো। দুদিনের দেখানো মিথ্যে ভালোবাসায় সব ভুলে গেছিল। নিলয়, লাশটাকে সমুদ্রে ভাসিয়ে দে, আর নে তোদের পারিশ্রমিক। আমি, এসব কি দেখছি, কি শুনলাম আমি? আমার ভালোবাসায় আমার মৃত্যুর কারণ? আমি কি দোষ করেছিলাম? শুধু ভালোবেসেই ছিলাম। আমি তো নিজের ওর লাইফ থেকে সরেই যেতে চেয়েছিলাম, আর ও কিনা আমাকে এভাবে মিথ্যে ভালোবাসার লোভ দেখিয়ে এভাবে পৃথিবীর থেকে সরিয়ে দিচ্ছে। এ তো নিষ্ঠুর হয় কিভাবে একটা মানুষ। চলে গেল ওরা দুজন, আর বকাটেরা আমাকে জোরে জোরে লাথি দিয়ে আঘাত করে আমাকে ভাসিয়ে দিল। তারপর আমার আর কিছু মনে নাই।